কথার ভাবনার মাঝেই তার কানে কারো গম্ভীর কণ্ঠ পৌঁছালো। ওই লাল রঙের লেহেঙ্গাটা তোর গায়ে খুব মানাবে, ওটা নিতে পারিস। কথা পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো। আর পিছনে তাকিয়ে এসে দেখতে পেল তার ঠিক পিছনে আবরার দাঁড়ানো। কথা আবরারকে দেখে থতমত খেয়ে গেল। আবরার যে শপিং মলে আসবে তা কথা চিন্তাও করতে পারেনি। কারণ আবরার কখনোই এগুলো পছন্দ করত না। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আবরার কথার জন্য ড্রেস পছন্দ করে দিচ্ছে। মানে এটা কি আদৌ সম্ভব? কথা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। কথার এমন চাহনি দেখে আবরার বলে উঠল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি যেটা বললাম সেটা পছন্দ হয়নি। পছন্দ না হলে অন্যটা দেখতে পারিস। কিন্তু আমার কাছে মনে হলো তোকে লাল রঙেই বেশি মানাবে। কথা আবরারের কথা শুনে একবার আবরারের পছন্দ করা লেহেঙ্গাটার দিকে তাকালো। লেহেঙ্গাটা গাঢ় লাল রঙের। লেহেঙ্গার নিচের পার্টটা বেশ ঘের দেওয়া। আর তার সাথে ছোট ছোট সাদা স্টোন বসানো, যার কারণে লেহেঙ্গাটা ঝিলিক দিচ্ছে। লেহেঙ্গার ওড়নাটাও বেশ সুন্দর কারুকাজ করা। আবরারের পছন্দ আছে বলতে হবে। কথার কাছে লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে। আর হবেই না কেন, এটা যে তার মনের পুরুষ পছন্দ করে দিয়েছে। কথা হাসি মুখে ইশারায় আবরারকে বুঝায়, লেহেঙ্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আবরার ভাইয়া। আপনার পছন্দটা খুবই সুন্দর। আমি আহান ভাইয়ার বিয়েতে এটাই পরব। কথার ইশারা বুঝতে পেরে আবরারও হাসে। আরিয়ান মাত্র ফোনে কথা বলা শেষ করে কথার কাছে আসছিল। সে জানে তার কথা রানী একা একা নিজের জন্য কিছু পছন্দ করতে পারে না। সবসময় আরিয়ানই তাকে পছন্দ করে দেয়। আরিয়ান এই ভেবেই কথার কাছে আসছিল আর তখনই সে দেখতে পেল কথা আর আবরার দুজনের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। কথা যেন কি ইশারা করছে আর আবরার তার পরিপ্রেক্ষিতে হাসছে। আবরার আর কথাকে একসাথে এভাবে দেখে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠলে। মনে প্রিয় কিছু হারানোর ভয় চেপে ধরল। আরিয়ান দ্রুত পায়ে কথার সামনে গেল। কথা আরিয়ানকে দেখতে পেয়ে উৎফুল্লের সাথে আরিয়ানকে ইশারা করে বুঝালো, আরিয়ান ভাইয়া দেখো, আবরার ভাইয়া আমাকে কি সুন্দর একটা লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মুখটা গম্ভীর করে কথার উদ্দেশ্যে বলে উঠল, খুব সুন্দর। কথা যা তো, তোকে বৃষ্টি ডাকছে, ওর কাছে যা। কথা মাথা নাড়িয়ে সাইড দিয়ে সেখানে থেকে বৃষ্টির কাছে চলে গেল। এবার আরিয়ান আবরারের সামনে এসে দুপকেট হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে আবরারকে বলে উঠল, এখানে কি তোর? তুই না বললি তোর কাজ আছে তাই তুই আসতে পারবি না? তাহলে কেন আসলি? আবরার একটু বাঁকা হেসে বুকে দুই হাত গুজে বলে উঠল, ভেবেছিলাম আসব না, কিন্তু তারপর আবার মনে পড়ল তোর কথা রানীকে একটু সময় দেওয়া দরকার, তাই চলে আসলাম। আবরারের কথা শুনে আরিয়ান এবার রেগে বলে উঠল, দেখ আবরার, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার কথার থেকে দূরে থাক, না হলে তোর জন্য ভালো হবে না বলে দিলাম। আরিয়ানের কথা শুনে আবরার আগের মতোই বলে উঠল, দেখা যাক কে কার কি করতে পারে। আরিয়ান আবরারকে আরো কিছু বলতে নিবে তার আগেই সেখানে আহান চলে আসে। আহান আবরারকে দেখে কিছুটা চমকায়। আরে আবরার ভাই তুমি এখানে? আমি তো ভাবতেও পারছি না তুমি আসবে। আবরার আরিয়ানের কথায় মুচকি হেসে বলে উঠল, আমার ছোট ভাইয়ের বিয়ে, আর তার বিয়ের কাজে আমি থাকবো না এটা কি করে হয়? তাই চলে আসলাম। আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে, আর এখন থেকে তোর বিয়ের প্রতিটা কাজে আমি উপস্থিত থাকব। আহান আবরারের কথা শুনে বেশ খুশি হলো। সে হাসি মুখে আবরারের সাথে ইতির পরিচয় করিয়ে দিল। আবরারও বেশ হাসি মুখে ইতির সাথে পরিচয় হলো। আরিয়ানের আবরারের এইসব আদিক্ষেতা একদম পছন্দ হচ্ছে না। সে জানে আবরারের মনে কথাকে নিয়ে কোনো নোংরা খেলা চলছে। কিন্তু আরিয়ান থাকতে তার কথা রানীকে কেউ ক্ষতি করবে, এটা কখনো সম্ভব? উহু, একটুও সম্ভব না। শপিং করার পুরোটা সময় আরিয়ান কথাকে আবরারের থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু কথা কি আবরার থেকে দূরে থাকতে পারে? কি সম্ভব? এতদিন পর নিজের মনের পুরুষের সান্নিধ্য পেয়েছে। এতে এই অষ্টাদশী কন্যার মনের মধ্যে যে হাজারো প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই অষ্টাদশী কন্যা কি জানে তার এই কাজে অন্য কারো মনটা ঠিক কতটা পড়ছে? হয়তো জানে না। বৃষ্টি শপিংয়ের পুরোটা সময় আর চোখে আরিয়ানকে দেখে গেছে। বারবার নানান বাহানায় আরিয়ানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু নিষ্ঠুর আরিয়ান বৃষ্টিকে বারবার এড়িয়ে চলেছে।
এভাবেই বেশ কয়েক ঘন্টা পর সকলের শপিং শেষ হলো। শপিং শেষ হতে হতে বিকেল 5টা বেজে গিয়েছে। যেহেতু দুপুরে কেউ তেমন কিছু খায়নি, তাই সবাই মিলে ঠিক করলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। যেই ভাবা সেই কাজ। সবাই মিলে শপিং মলের পাশের একটা রেস্টুরেন্টে গেল। আহান আর ইতি যেহেতু নতুন কাপল, তাই সবাই ওদের আলাদা বসার জন্য সুযোগ করে দিয়েছে। আহান আর ইতি এক টেবিলে আর বাকি সবাই অন্য টেবিলে। টেবিলে বৃষ্টি, মাহিবা আর কথা একসাথে বসেছে। আর অপর পাশে আরিয়ান, আবরার, ইমন আর সাহিল বসেছে। সকলে যার যার মতো খাবার অর্ডার দিয়েছে। খাবারের সময় আবরার বারবার কথাকে এটা ওটা এড়িয়ে দিচ্ছিল, যা দেখে আরিয়ান বেশ রেগেছিল। কথাকে নিয়ে কোথাও বাহিরে গেলে আরিয়ান সব সময় কথার খেয়াল রাখে। কিন্তু এবার তা হলো না। আরিয়ান কথার দিকে এক নজর তাকালো। ভেবেছিল কথা আরিয়ানকে বলবে তাকে সাহায্য করতে। কিন্তু না, কথা ও হাসিমুখে আবরারের কাজকর্ম উপভোগ করছে, যা আরিয়ানের মনে আরো বেশি জ্বালা সৃষ্টি করছে। ড্যাশ 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 ড্যাশ। রাত 9টা। জমিদার বাড়ির সব ছোট সদস্যরা বাড়ি এসে পৌঁছেছে প্রায় মিনিট 30 হবে। আবরার রেস্টুরেন্ট থেকেই তার গাড়ি করে কোনো এক কাজে চলে গিয়েছে। আর বাকি সদস্যরা সবাই বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ারই কথা। এত এত শপিং করার পর কারোরই শরীরে শক্তি থাকার কথা না। কথা শপিং থেকে এসে ফ্রেশ হয়ে তার রুমের বারান্দার দোলনায় বসে আছে। আর দোলনায় বসে সে আজকের সারাদিনের ঘটনাগুলো ভাবছে। আজকের দিনটা কথার স্বপ্নের মতো কেটেছে। সে না চাইতেন আজকে অনেক কিছু পেয়ে গেছে। কথা আজ আবরারের এক নতুন রূপ দেখতে পেয়েছে। এমন আবরারকে দেখার জন্যই তো সে এত বছর ছটফট করেছিল। কিন্তু কথার একটা জিনিস খুব ভাবাচ্ছে। আরিয়ান আজকে শপিং থেকে আসার পথে কথার সাথে একবার ও কথা বলেনি। কথা বলা তহদ্দুর একবার ও তার দিকে তাকায়নি পর্যন্ত। সারা রাস্তায় আরিয়ানের মুখটা কেমন মলিন লাগছিল। কথা ভেবে পেল না কি হয়েছে আরিয়ানের, যার কারণে সে এমন করছে। আবার পর মুহূর্তে ভাবল হয়তো সে বেশি বেশি ভাবছে। অন্যদিকে আরিয়ান তার বারান্দায় বসে আছে। চাহনি তার দৌড় ওই আকাশের দিকে। কেন কথা, কেন আমাকে ভালোবাসি না তুই? আমি কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমার ভালোবাসাগুলো কেন তোর চোখে পড়ে না? কেন সব সময় আমাকে এড়িয়ে যাস? আমি কি এতটাই অধম, এতটাই তুচ্ছ? আমি আর কি করলে তুই আমার ভালোবাসা অনুভব করতে পারবি? আর কি করলে আমি তোর জন্য যেই দহনে পড়ছি তুইও আমার জন্য ঠিক ওই দহনে পড়বি? ছেলে মানুষের নাকি কাঁদতে নেই? কিন্তু আরিয়ানের দু চোখ বেয়ে আজ তার এত বছরের আগলে রাখা ভালোবাসাকে হারানোর ভয় অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু পর মুহূর্তেই আরিয়ান কিছু একটা ভেবে নিজের চোখ মুছে নেয়। না, এত সহজে হার মেনে নিলে তো হবে না। এত সহজে আবরারকে জিততে দেওয়া চলবে না। এত সহজে নিজের 10 বছরের ভালোবাসাকে অন্যের হতে দেওয়া যাবে না। আবরার এবার দেখবে আরিয়ানের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আবরার যদি তার প্রেয়সীর জন্য সব করতে পারে, তাহলে আরিয়ান ও তার প্রেয়সীকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। সব মানে সব। অন্যদিকে বৃষ্টি নিজের জন্য বরাদ্দকৃত রুমের বারান্দার দোলনায় বসে আছে। জমিদার বাড়িতে বৃষ্টি আর মাহিবার জন্য আলাদা আলাদা রুম বরাদ্দ রয়েছে। বৃষ্টি আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে পেরেছে তখন থেকেই তার মনটা আরিয়ান নামক পুরুষটার জন্য বরাদ্দ হয়ে গেছে। যেখানে শুধু আর শুধুমাত্র আরিয়ানের বসবাস, আরিয়ানকে নিয়ে হাজারো কল্পনা জল্পনার বসবাস, আরিয়ানকে নিজের করে পাওয়ার জন্য তীব্র বাসনার বসবাস। কিন্তু নিষ্ঠুর আরিয়ান, সে কখনো বৃষ্টিকে বুঝতেই চায়নি। আবার হয়তো বুঝেও না বুঝার ভাব ধরে থাকে। কিন্তু এতে কি আরিয়ানের প্রতি বৃষ্টির ভালোবাসা কমে যাবে? উহু, একটুও না। বরং দিনের পর দিন বৃষ্টি যেন আরিয়ানের মাঝেই নিজেকে খুঁজে পায়। অন্যদিকে আবরার কিছুক্ষণ আগে বাসায় এসেছে। এসেই ফ্রেশ হতে গিয়েছে। মাত্রই আবরার ফ্রেশ হয়ে তার রুমের বারান্দায় চলে আসলো। সারাদিন পর এই জায়গাটা তাকে শান্তি দেয়। এই জায়গায় তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গায় আসলেই সে নিজের প্রেয়সীকে অনুভব করতে পারে। আবরার বারান্দার সোফায় বসে মাথাটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করার সাথে সাথে আবরারের চোখে ভেসে উঠল এক শ্যামাঙ্গিনী শশীকন্যার হাসিমুখ। আঁকা বাঁকা ধানের ক্ষেতের মাঝে সেই শশীকন্যাটা হলুদ শাড়ি পরে দৌড়াচ্ছে। শাড়িটা বাঙালি ভাবে পরা, ঘন কালো কেশগুলো সামনে থেকে নিয়ে পিছনে বাঁধা।
তার ঘন কেশগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। হাতে তার একগুচ্ছ কাশফুল। ষোড়শী কন্যাটি হাসিমুখে আবরারের দিকে তাকিয়ে আছে। কিন্তু পর মুহূর্তে সেই শ্যামাঙ্গিনীর ষোড়শী কন্যাটি কোথায় যেন হারিয়ে যায়। আবরার সাথে সাথে তার চোখ খুলে ফেলল। তার মনের মধ্যে কিসের যেন পীড়া হচ্ছে। হঠাৎই আবরারের ফোনটা বেজে উঠল। আবরার নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করে কানে ধরল। আর তখনই ওপাশ থেকে কেউ ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, স্যার, ম্যাম আবার পাগলামি করছে। দয়া করে তাড়াতাড়ি আসুন। ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শুনে আবরার আর এক মুহূর্তে অপেক্ষা করল না। দ্রুত গতিতে গাড়ির চাবি নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ল জমিদার বাড়ি থেকে। ভাই, একটা বেশ ভালো খবর আছে। আপনি শুনলে সেই খুশি হবেন। আজ মাত্র পার্টি অফিস থেকে বাসার উদ্দেশ্যে বের হতে নিয়েছিল। রাত এখন 10টা বাজে। সামনেই ভোট, যার কারণে সে এখন ভীষণ ব্যস্ত সময় পার করছে। আজ পার্টি অফিস থেকে বের হয়ে তার গাড়িতে উঠতে নিয়েছিল, তখনই তার ডানহাত এরশাদ কোথা থেকে যেন দৌড়ে ছুটে আসলো তার সামনে, আর হাঁপাতে হাঁপাতে উক্ত কথাটি বলে উঠল। সারাদিন কাজ করার ফলে আজ ভীষণ ক্লান্ত। বিরক্তি নিয়ে এরশাদকে বলে উঠল, এখন কিছু শুনতে পারবো না এরশাদ, যাও বলার কাল বলিস। আজ কথাটি বলেই গাড়িতে বসতে নিয়েছিল, তখনই এরশাদ বলে উঠল, ভাই, কথাটা কিন্তু আবরারকে নিয়ে। আবরারের নাম শুনে আজ আবার দাঁড়িয়ে যায়। আবরারকে নিয়ে? হ্যাঁ ভাই, আপনি আবরারের প্রেয়সীর খোঁজ করতে বলেছিলেন না? তার খোঁজ করছিলাম এই 2 দিন। অবশেষে আবরারের প্রেয়সীর খোঁজ পেয়ে গিয়েছি ভাই। এরশাদের কথা শুনে আয়াজের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত জিনিস সহজেই পাওয়ার উচ্ছ্বাস আয়াজের মনে বয়ে যাচ্ছে। কি খবর পেলি এরশাদ? কে আবরারের প্রেয়সী? নাম কি? কোথায় থাকে? ভাই, এই কয়েকদিন আমি আবরারের উপর বেশ নজরদারি করছি। আবরারকে আজ একটা মেয়ের সাথে শপিং মলে দেখেছিলাম। মেয়েটার সাথে বেশ হেসে হেসেই কথা বলছিল। আবার মেয়েটার জন্য নিজে পছন্দ করে কেনাকাটা করে দিচ্ছিল। যতটুকু বুঝতে পারলাম মেয়েটা আবরারের খুব কাছের কেউ হতে পারে। এরশাদের কথা শুনে আজ সামান্য ভুরু কুঁচকাল। তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো, শুধু হেসেই তহ কথা বলেছে। এতে কি করে বোঝা যায় যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী? হতেও তহ পারে ওই মেয়েটা আবরারের বোন হয়। আজের কথা শুনে এরশাদ এবার জোর গলায় বলে উঠল, না না ভাই, আমি 100% শিওর এইটা আবরারের প্রেয়সী। তুই এত জোর গলায় কিভাবে বলছিস যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী? উদ্ধৃতি চিহ্ন। ভাই, কালকে আবরারের উপর নজরদারি করার সময় দেখেছিলাম আবরার এক দোকান থেকে এক জোড়া পায়েল কিনেছিল। আপনার মনে আছে জমিদার বাড়িতে আমাদের এক লোক আছে? সেই লোক আমাকে বলেছে আবরার ওই পায়েলটা ওই মেয়েকে দিয়েছে। এবার আপনি বলেন, এত কিছুর পর কি বোঝা যায় না যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী? উদ্ধৃতি চিহ্ন। এরশাদের কথা শুনে আজ কিছু একটা ভাবতে লাগলো, কিন্তু সে কোনো কিছুরই হিসেব মিলাতে পারছিল না। হঠাৎ আজের কিছু মনে পড়তেই এরশাদকে জিজ্ঞেস করল, তুই যে বললি মেয়েটা জমিদার বাড়িতে থাকে, ওই মেয়েটার জমিদার বাড়ির সাথে কি সম্পর্ক? এরশাদ এবার নড়েচে ইতস্তত করে বলে উঠল, আসলে ভাই, কি মানে? আসলে? আজ বিরক্ত হয়ে বলে উঠল, কি আসলে নকলে করছিস এরশাদ? ঠিক করে বল, যা বলবি। এরশাদ মাথাটা নিচু করে বলে উঠল, ওই মেয়েটার নাম মাহদিবা খান কথা। আর ওর বাবার নাম? একটু ইতস্তত করে, ইলিয়াস আলী খান। উদ্ধৃতি চিহ্ন। আজ এরশাদের মুখে ইলিয়াস আলী খানের নামটা একদমই আশা করেনি। আজ বেশ কিছুক্ষণ নীরব থেকে উচ্চ স্বরে হাসা শুরু করল। আজের হাসি শুনে এরশাদ থতমত খেয়ে গেল। সে তো ভেবেছিল আজ বোধহয় রেগে যাবে। কিন্তু একই, আজ বেশ কিছুক্ষণ পর তার হাসি থামিয়ে এরশাদের কাঁধ থাপড়িয়ে বলে উঠল, এরশাদ, তুই জানিস না তুই আজ আমাকে কি খবর দিয়েছিস? ইস এরশাদ, তুই যদি মেয়ে হতিস না, তাহলে আমি তোর ওই 2 গালে দুটো চুমু খেয়ে নিতাম। এরশাদ আয়াজের কথা শুনে থতমত খেয়ে গেল। এরশাদ অবাক চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। সে ভাবতে লাগলো আজ কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব বলছে এগুলো? এরশাদের ভাবনার মাঝে আজ এরশাদের উদ্দেশ্য বলে উঠল, তোর এই কাজের জন্য কালকে তোকে ভালো পারিশ্রমিক দিব এরশাদ। এবার তুই বাড়ি যা। আয়াজের কথা শুনে এরশাদ কিছুই বুঝল না। তবুও সে মাথা নাড়িয়ে সেখানে থেকে চলে গেল। আর আজ গাড়ির সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আজ বলে উঠল, এই দুনিয়ায় ভালো হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালো হয়ে থাকাটা কারোর পছন্দই হলো না।
তাই তো আজ আমি ছন্নছাড়া। উদ্ধৃতি চিহ্ন। কিছুক্ষণ থেমে, কিন্তু আমার এই ছন্নছাড়া জীবনের জন্য যারা যারা দায়ী, তাদের যে এখন খুব ভুগতে হবে। আয়াজ খান এবার কাউকে ছাড় দিবে না। কাউকে না। সকলের হিসেব এক এক করে বুঝিয়ে দিব। হ্যাঁ পৃথিবী, এবার তুমি দেখবে এই আয়াজ খান কতটুকু খারাপ হতে পারে। সকাল 8টা। জমিদার বাড়ির সকলেই খাবার টেবিলে উপস্থিত। শুধুমাত্র আবরার ছাড়া। জাফর আলী খান সকলের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন, আবরার দাদুভাই কোথায়? তাকে এখানে দেখতে পাচ্ছি না কেন? জাফর আলী খানের কথা শুনে আবরারের মা অর্থাৎ বাড়ির বড় গিন্নি বলে উঠলেন, আর বলবেন না বাবা, ছেলেটা এই রাজনীতির মধ্যে কি যে পেয়েছে আল্লাহই জানে। কালকে রাতে বাসায় আসার কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে আবার ও কোথায় যেন বের হয়ে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছে। ও বলল ওর কাজ আছে। সেই যে গেল, ছেলেটা এখন পর্যন্ত আসলো না। কি যে করব আমি এই ছেলেটাকে নিয়ে? বেশ হতাশের সুরে কথাটি বললেন বাড়ির বড় গিন্নি। তার কথা শুনে জাফর আলী খান বলে উঠলেন, আমার আবরার দাদুভাইকে নিয়ে এত চিন্তা করো না তুমি। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে তাই রাতে বাড়ি ফিরেনি। সামনে ভোট, তাই এখন তার ব্যস্ত থাকারই কথা। জাফর আলী খানের কথা শোনার পর সকলে আবারও চুপচাপ খেতে লাগলো। কিন্তু কথার মনে একটা প্রশ্ন উকি দিয়ে উঠল, আবরার কালকে রাতে কোথায় ছিল? মেডিকেলে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল আরিয়ান। পরনে তার খয়েরি রঙের টি শার্ট, সাদা রঙের প্যান্ট, তার সাথে কালো বেল্ট, হাতে লেদারের কালো ঘড়ি। চুলগুলো স্পাইক করা। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল, কিন্তু তার কেন জানি মনে হচ্ছিল কেউ দূর থেকে তাকে অনুসরণ করে যাচ্ছে। আরিয়ান আয়না দিয়ে এই দরজার দিকে তাকিয়ে দেখতে পায় বৃষ্টি দরজা দিয়ে তার রুমে উকি দিচ্ছি। বৃষ্টির এমন কাণ্ড দেখে আরিয়ান ভুরু কুঁচকে ফেলে। আরিয়ানকে একনজর দেখার জন্য বৃষ্টি সেই কখন থেকে আরিয়ানের ঘরে উকি মারছিল। বৃষ্টি আবার আরিয়ানের রুমে উকি মারবে ঠিক তখনই হুট করে আরিয়ান বৃষ্টির সামনে চলে আসে। বৃষ্টি কিছুটা নিচু হয়ে আরিয়ানের রুমে উকি মারছিল। সে ভাবতেও পারেনি আরিয়ান হুট করে তার সামনে এসে পড়বে। বৃষ্টি ভয়ে ভয়ে তার মাথা উঠালো। আর মাথা উঠিয়ে দেখতে পেল আরিয়ান বুকে দুহাত গুজে মুখে গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের এমন চাহনি দেখে বৃষ্টি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আর বোকা হাসি হেসে মাথা চুলকিয়ে বলে ওঠে, এই মানে ভায়া, আপনি এখানে? আরিয়ান গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, আমার রুমে আমি থাকবো না তোকে থাকবে। আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে বৃষ্টির তহজান যায় অবস্থা। আরিয়ান বৃষ্টির দিকে তাকিয়ে আবার ও গম্ভীর কণ্ঠে শুধালো, তা তুই এমন চোরের মতো আমার রুমের সামনে উকি মারছিলি কেন? হিহ, চোর? ভালোবাসায় শেষ পর্যন্ত চোরের উপাধি পেতে হলো তাকে। এ কেমন নিষ্ঠুর পুরুষ আরিয়ান! সে কি বুঝে না তাকে এক পলক দেখার জন্য বৃষ্টি এভাবে ছুটে আসে? বৃষ্টির ভাবনার মাঝে আরিয়ান ধমক দিয়ে বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? এই সময়ে আমার রুমের সামনে কি তোর? আরিয়ানের ধমক শুনে বৃষ্টির হাতে আপনা আপনি তার গালে চলে গেল। বলা তো যায় না এই খারুশ লোকটা কখন তাকে আবার দাবাং মার্কা থাপ্পড় দিয়ে বসে। বৃষ্টির এমন গালে হাত দেওয়াতে আরিয়ান ভুরু কুঁচকে বলে উঠল, এভাবে গালে হাত দিয়েছিস কেন? আরিয়ানের কথা শুনে বৃষ্টি কি বলবে ভেবে পেল না। বৃষ্টিকে এভাবে চুপ থাকতে দেখে আরিয়ান এবার বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, কিরে কথা কানে যাচ্ছে না? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? জানিস না কারো রুমে বিনা অনুমতিতে উকি দিতে নেই? এই সামান্য ম্যানারটুকুও কি তোর মধ্যে নেই নাকি? তুই কি শুধু হাতে পাই বড় হচ্ছিস নাকি বৃষ্টি? উদ্ধৃতি চিহ্ন। আরিয়ানের এমন তিক্ত বাক্য শুনে বৃষ্টি মাথাটা নিচু করে ফেলল। চোখ দিয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। কিন্তু সে চাচ্ছে না আরিয়ানের সামনে কান্না করতে। কেন কান্না করবে সে এই নিষ্ঠুর পুরুষের সামনে, যে তাকে বুঝেই না? বৃষ্টি কোনো মতো কান্না আটকিয়ে বলে উঠল, সরি আরিয়ান ভাইয়া, আমি আর কখনো এমন করব না। কথাটি বলে বৃষ্টি এক দৌড়ে সেখানে থেকে চলে যায়। আর বৃষ্টির চলে যাওয়া দেখে আরিয়ান এক দীর্ঘশ্বাস ফেলে। সে জানে বৃষ্টি কেন তার পিছনে এমন খুরখুর করে। মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী সে। একটা বাচ্চা মেয়ের অনুভূতি বুঝবে না, সে কি হতে পারে? কিন্তু সে চায় না বৃষ্টির এই অনুভূতিকে প্রশ্রয় দিতে। কারণ সে যে অন্য কারো নেশায় আসক্ত। কথা তার নিজের রুমে বেশ কিছুক্ষণ ধরে পায়াচারি করছে আর কিছু একটা ভেবে চলছে। আবরার কেন কালকে বাড়িতে আসলো না? সে তো কখনো এমন করে না।
তাহলে কালকে কেন এমন করলো? কোথায় গিয়েছে সে? উফ, না, মাথায় আর কিছু আসছে না। একের তহ একদিকে আবরারের চিন্তা, আর অপর দিকে কালকের রেজাল্টের চিন্তা। হ্যাঁ, কালকে এইচএসসির রেজাল্ট দিবে। কথার তহ রেজাল্টের কথা মনে পড়তেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। কথা জানে সে খুবই ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পুরোটা সময় আরিয়ান তাকে খুব ভালোভাবে গাইড করেছে। তাই তো সে খুব ভালো পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু তবুও, কথা এত কিছু ভেবে চলছিল তখনই বৃষ্টি কোথা থেকে এসে কথার রুমে ঢুকে ধরাম করে দরজাটা আটকে দিল। হুট করে দরজার এমন আওয়াজে কথা ভয় পেয়ে যায়। কথা দরজার দিকে তাকিয়ে দেখতে পায় বৃষ্টি মুখ ভার করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারল না বৃষ্টির আসলে হয়েছেটা কি। কথার ভাবনার মাঝেই বৃষ্টি ধুপোধাপ পা ফেলে খাটে এসে পা ভাঁজ করে বসে পড়ল। কথা ধীরে ধীরে বৃষ্টির সামনে গিয়ে বসল। তারপর বৃষ্টির মুখটা তার হাত দিয়ে উঁচু করে ইশারা করল। কি রে, তোর আবার কি হলো? মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? ব্যাস, কথার এই ইশারাটুকু বুঝতে পেরেই বৃষ্টি ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। বৃষ্টির এমন কান্না দেখে কথা ভ্যাবাচেকা খেয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না বৃষ্টির হয়েছেটা কি। কথা আবারও বৃষ্টিকে ইশারা করল। আরে হয়েছেটা কি? কান্না করছিস কেন? বৃষ্টি কান্না করতে করতে বলে উঠল। তোর ওই খারুশ ভাইটা এমন কেন রে? শালা শয়তান কোথাকার! আমার মতো বাচ্চা মানুষের সাথে কেমন করে? কথাগুলো বলে বৃষ্টি আবারও কান্না শুরু করে দিল। কথা বৃষ্টির কথা শুনতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বুঝতে পারল হয়তো আবারও আরিয়ান বৃষ্টিকে কিছু বলেছে, যার কারণে এই কান্নার রানী এমন ভাভা করে কান্না করছে। কথা আর পারে না এই দুজনকে নিয়ে। কি যে হবে এদের আল্লাহই জানে। কথা এবার বিরক্তি নিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে ইশারা করল। কাল যে রেজাল্ট দিবে সেই খবর রেখেছিস তুই? নাকি প্রেমে বারবার ছ্যাঁকা খেয়ে সব ভুলে খেয়ে ফেলেছিস? বৃষ্টি কথার ইশারা বুঝতে পারে। কালকে রেজাল্টের কথা মনে পড়তেই বৃষ্টির কান্না থেমে যায়। কিন্তু কিছু একটা মনে পড়তে আবারও ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। বৃষ্টি এই কাজকর্মে কথা এবার বেশ বিরক্ত হয়। সে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে ইশারা করে। আবার কি হয়েছে তোর? সেই কখন থেকে ছাগলের মতো ভ্যা ভ্যা করে যাচ্ছিস? বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে রেগে যায়। তুই আমাকে ছাগল বললি কথার বাচ্চা? উদ্ধৃতি চিহ্ন। কথা ভাবলেশ ভাবেই ইশারা করল। হ্যাঁ বলেছি। আর ছাগলকে ছাগল বলবো না তহ কি বলবো? ভেড়া। কথার ইশারা বুঝতে পেরে বৃষ্টি রেগে মেগে খাট থেকে বালিশ উঠিয়ে কথার দিকে আসতে নেয়। বৃষ্টির এমন কাণ্ডে কথা ও খাটের অন্য পাশে গিয়ে বালিশ উঠিয়ে বৃষ্টির সামনে আসে। এখন আর তাদের পায়েকে জনেই বালিশ দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। অন্যদিকে, আজ আমি আসি, তুমি ওর ঠিক মতো খেয়াল রেখো। আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করো। ঠিক আছে আবরার ভাইয়া। জনের কথোপকথন শেষ আবরার তার গাড়ি নিয়ে বের হয়ে যায় সুকনিন নামক বাড়িটি থেকে। বিকেল 5টা। আরিয়ান কিছুক্ষণ আগে মেডিকেল থেকে বাড়িতে এসেছে। বাড়িতে এসে মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করল। রুমে এসে সে দেখতে পেল কথা তার খাটে দুপা দুলিয়ে বসে আছে। কথাকে দেখে মাত্রই আরিয়ানের সারাদিনের সকল ক্লান্তি দূর হয়ে গেল। সে হাসি মুখে কথার সামনে এসে দাঁড়াল। কথা এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিল। হঠাৎই আরিয়ানকে দেখে কিছুটা চমকাল। কিন্তু পর মুহূর্তেই মুখ ভার করে মাথা নিচু করে বসে রইল। কথার এমন কাণ্ডে আরিয়ান ভুরু কুঁচকাল। সে বুঝতে পারল না কথার হয়েছেটা কি। আরিয়ান ধীর পায়ে কথার পাশে গিয়ে বসল। আর তার মাথাটা হালকা করে কথার দিকে ঝুঁকালো এবং নরম গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে আমার কথা রানীর? তার মনটা খারাপ কেন? কিছু কি হয়েছে? আরিয়ানের নরম গলায় বলা কথাগুলো শুনে কথা এবার আরিয়ানের দিকে অসহায় চোখে তাকালো আর ইশারা করল। কালকে কি জানেন? আরিয়ান জানে কথা কিসের কথা বলছে। কালকে কথার এইচএসসির রেজাল্ট দিবে। কিন্তু কথাকে একটু জ্বালানোর জন্য আরিয়ান না জানার ভাব ধরে বলল, কি কালকে? কোনো বিশেষ দিন? আমার তো এমন কিছু মনে পড়ছে না। আরিয়ানের কথা শুনে কথার ভীষণ রাগ হয়। মানে কি? কালকে কথার রেজাল্ট দিবে এটা তার আরিয়ান ভাইয়া ভুলে গেছে। কথা রেগে আরিয়ানের দিকে ইশারা করল। আপনি সত্যিই জানেন না কালকে কি? কথার এমন রাগী মুখ দেখে আরিয়ানের ভীষণ হাসি পাচ্ছে। কিন্তু তবুও সে বহু কষ্টে নিজের হাসি আটকিয়ে বলে উঠে, সত্যি বলছি। আচ্ছা কালকে কি কোনো বিশেষ দিন? আরিয়ানের কথা শুনে কথা
এবার রেগে খাট থেকে উঠে যেতে নিয়েছিল, আর তখনই আরিয়ান কথার হাত ধরে খাটে বসিয়ে দেয়। আর কথার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে এক হাত দিয়ে তার কানে ধরে বলে ওঠে, এই সরি সরি সরি, তুই রাগ করিস না। আরে কালকে আমার কথার রানীর রেজাল্ট দিবে, তা আমি কি করে ভুলি বল তো। আমি তো এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। কথা এখনো রাগী মুখ করে অন্য দিকে তাকিয়ে আছে। আরিয়ান বুঝতে পারল তার কথা রানী বেশ রেগে আছে। তাই সে খুবই নরম গলায় শুধালো, আমার কথা রানী কি কালকের জন্য খুব চিন্তায় আছে? কথা আরিয়ানের দিকে না তাকিয়ে অন্য দিকে মুখ করে মাথা নাড়িয়ে সায় দেয়। আরিয়ান এবার কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে নরম গলায় বলে ওঠে, আমার কথা রানী এবার পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে। তাই আমার বিশ্বাস সে এবার খুব ভালো রেজাল্ট করবে। আরিয়ানের এমন কথায় কথা এবার কিছুটা নরম হলো। আর আরিয়ানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই ইশারা করল, সত্যি ভালো রেজাল্ট করব। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বসা থেকে উঠে খাটে গিয়ে কথার পাশে বসে, আরে হ্যাঁ বাবা সত্যি। আর দেখতে হবে না আমার কথার রানীকে পরীক্ষার সময় কে গাইড করেছে। দি গ্রেট ডক্টর আরিয়ান খান। আর যেখানে দি গ্রেট ডক্টর আরিয়ান খান গাইড করেছে সেখানে নো টেনশন ডু ফুর্তি। উদ্ধৃতি চিহ্ন। আরিয়ানের কথার ধরন দেখে কথা হেসে উঠল। আরিয়ানের কথা শুনে কথা হেসে যাচ্ছে, আর আরিয়ান তার কথার রানীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই হাসিই তো তার বেঁচে থাকার সম্বল। অন্যদিকে তারা কি জানে তাদের একসাথে দেখে কারো মন পড়ছে। বৃষ্টি কথাকে খুঁজতে এদিকে আসছিল। আর তখনই আরিয়ানের রুমে কথাকে দেখতে পায়। এতক্ষণ ধরে ওদের সকল কর্মকাণ্ড সে দেখতে পায়। এই যে এখনো দেখছে, কি সুন্দর করে আরিয়ান কথার সাথে হেসে হেসে কথা বলছে। কই তার সাথে তহ আরিয়ান কখনো এভাবে হেসে কথা বলেনি। হেসে কথা বলা তহ দূরে থাক, ধমক ছাড়া তহ কোনো কথাই বলে না। কিন্তু কথার সাথে সবসময় হেসে কথা বলে। না না, সে কথাকে হিংসা করছে না। কথাকে হিংসা না বরং ভালোবাসা যায়। কারণ সে জানে কথা তার সারা জীবনে কি কি সয়েছে। আর কথার ভাইয়েরা তাকে কতটা আগলে রাখে। তেমনি ভাবে হয়তো আরিয়ান ও কথাকে আগলে রাখে। বৃষ্টি এত সব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানে থেকে চলে গেল। ভাই আসতে পারি? আজ তার নিজের রুমের ডেস্কে বসে কিছু কাজ করছিল। আর তখনই সে দরজার ওপার থেকে এরশাদের ডাক শুনতে পায়। আজ নিজের হাতের কাজ রেখে ডেস্কের চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে দেয়। আর দরজা খুলে আজ দেখতে পায় বাহিরে এরশাদ দাঁড়ানো। আজ দরজা ছেড়ে রুমে যেতে যেতে এরশাদকে জিজ্ঞেস করে, আমাকে কি বাড়িতেও একটু শান্তিতে থাকতে দিবি না এরশাদ? আমি না একা মানুষ, কিন্তু তোর তহ বউ আছে। বউ রেখে সারাক্ষণ আমার পিছনে ঘুরিস কেন? এরশাদ এসেছিল আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে। কিন্তু সে কি জানতো তাকে এখানে তার বউয়ের খোঁটা শুনতে হবে? আচ্ছা, সে কি আজকে ধরে রেখেছে বিয়ে না করার জন্য? কিন্তু না, কিছু হলেই শুধু তার বউকে নিয়ে টানাটানি। কি এত ভাবছিস এরশাদ? তোর বউয়ের কথা। বউয়ের কথা ভাবতে হলে আমার থেকে দূরে গিয়ে ভাব। লজ্জা করে না এক অবিবাহিত ছেলের সামনে নিজের বউয়ের কথা ভাবতে? বেচারা এরশাদ পড়েছে মহাজালায়। সে মাঝে মাঝে ভাবে, কোন খারাপ সময়ে যে আয়াজের সাথে তার দেখা হয়েছিল আল্লাহই জানে। এরশাদ এবার করুণ সুরেই বলে উঠল, ভাই আমাকে আমার কথাটা তো বলতে দিবেন। আজ এবার এরশাদের দিকে ভুরু কুঁচকে তাকালো। আজের এমন ভাবে তাকানোতে এরশাদ থতমত খেয়ে গেল। সে কি কোনো ভুল কিছু বলেছে নাকি? বলেনি তো। তাহলে আজ এভাবে তাকিয়ে আছে কেন? এরশাদের ভাবনার মাঝে আজ বলে উঠল, জি স্যার বলেন। আপনার কথা শোনার জন্য আমার কানটা সেই কখন থেকে অপেক্ষা করছে। এরশাদ আজের এমন কথায় থতমত খেয়ে গেল। পর মুহূর্তেই ভাবল, না আজকে আর ঘাটানো যাবে না। না হলে আবার কি নাকি মুখ ফুসকে বলে দিবে কে জানে। তাই সে এবার স্বাভাবিকভাবেই বলে উঠল, ভাই আমি আবরারের প্রেয়সীর ছবি নিয়ে এসেছি। এরশাদের কথা শুনে আজ এবার বেশ বিরক্তির ভাব নিয়ে বলে উঠল, শালা বিবাহিত মানুষজন, আমার এত মূল্যবান সময় নষ্ট করলি ওই আবরারের প্রেয়সীর ছবি দেখানোর জন্য। যাই হোক, আজ তোর জায়গায় যদি অন্য কেউ হতো এরশাদ, তাহলে আইসওয়ার আমার 50-50 মার্ডার পূরণ হয়ে যাইত। বেচারা এরশাদ তহ ভেবেছিল আজ আবরারের প্রেয়সীর কথা শুনে খুশি হবে। কিন্তু না, তা হলো কই। এই মানে ভাই এটা তহ আমাদের জন্য খুবই জরুরি। আপনি আবরারের প্রেয়সীকে না দেখলে চিনবেন কিভাবে? আর না চিনলে আবরার থেকে তার প্রেয়সীকে দূরে সরাবেন কিভাবে?
আজ আগের মতোই বিরক্তি নিয়ে বলে উঠল, সব যদি আমাকেই করতে হয় তাহলে তুই আছিস কি করতে? তবলা বাজাতে। আমি অন্য কারো প্রেয়সীকে দেখতে পারবো না। নিজেরটাকেই দেখতে পারলাম না আর সে আসছে অন্য মানুষের প্রেয়সীকে নিয়ে। আসলে বিবাহিত মানুষের বুদ্ধি সব হাঁটুর নিচে থাকে। এরশাদ এবার মিনমিনিয়ে আয়াজের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে এখন আমার করণীয় কি ভাই? আজ আগের মতোই বলে ওঠে, তোর করণীয় হচ্ছে তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আর কখনো যদি কারো প্রেয়সীর ছবি বা তোর নিজের বউয়ের ছবি নিয়ে আমার সামনে এসেছিস, তাহলে তোকে দিয়ে আমার 50-50 মার্ডার পূর্ণ করব বলে দিলাম। এরশাদ বেচারা আয়াজের এমন ধমক খেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে এখন করবেটা কি তাই বুঝতে পারছে না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর এরশাদ আয়াজকে ভয়ে ভয়ে বলে উঠে, এই মানে ভাই, আমি তাহলে এখন যাই? আজ আগের ভঙ্গিতেই শুধালো, জি ভাই, আপনি এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করুন। আজের এমন কথা শুনে এরশাদ আর এক দণ্ড অপেক্ষা করতে চাইল না। তাই সে পা বাড়ালো রুম থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু তখনই আজ পিছন থেকে এরশাদকে ডাক দিল। এরশাদ পিছনে ঘুরতেই আজ এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠে, ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত আবরারের প্রেয়সী নাকি ট্রেসি, ওটাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আগে ভোট শেষ হোক, তারপর সেটা নিয়ে কাজ করা যাবে। আর আরেকটা কথা, কালকে আমি এক জায়গায় যাব। তুই নিশ্চয়ই জানিস কোথায় যাব। তাই বলছি কালকের দিনে আমাকে কোনো রকম ডিস্টার্ব করবি না। যদি করিস, তাহলে তোর বউকে বিধবা হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলিস। আজের ধমকি ভরা কথা শুনে এরশাদ ভয়ে ভয়ে বলে উঠে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। কথাটি বলেই এরশাদ আজের রুম থেকে চলে গেল। এরশাদ চলে যেতেই আজ তার ডেস্কের উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেল বারান্দায়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট দিয়াশলাই দিয়ে ধরিয়ে টান দিল। আজ এমনভাবে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে যেন সেই ধোঁয়ার সাথে তার জীবনের সকল কষ্টগুলো উড়িয়ে দিচ্ছে। আজ কালকের দিনটার কথাই ভাবছিল। কালকের দিনটাই তার জীবনের সব কষ্ট বয়ে নিয়ে এসেছিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 9টা। কথা আর বৃষ্টি কথার রুমের বারান্দার দোলনায় বসে আছে। আর একসাথে চাঁদ দেখছে। কথা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে, বৃষ্টির মনটা ভালো নেই। কেন ভালো নেই তা সে বুঝতে পারছে না। তাই সে ঠিক করলো বৃষ্টিকে জিজ্ঞেস করবে। কথা বৃষ্টিকে হালকা ধাক্কা দিল। বৃষ্টি এতক্ষণ আরিয়ানের ভাবনায় মত্ত ছিল। কথার ধাক্কা দেওয়াতে সে কথার দিকে তাকল। আর তখনই কথা তাকে ইশারা করল, কি হয়েছে তোর? এভাবে উদাস হয়ে আছিস কেন? বৃষ্টি কথার ইশারা বুঝতে পারে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। সে আগের মতোই উদাস ভঙ্গিতে চাঁদ দেখতে থাকে। কথা বৃষ্টির এমন কাণ্ডে কিছুটা অবাক হয়। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি আকাশের দিকে তাকিয়েই উদাস ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা কথা, আমরা সবসময় নিষিদ্ধ জিনিসকেই কেন নিজের সবটা দিয়ে ভালোবাসি? কেন নিজেকে হারিয়ে ওই জিনিসটাকে খুঁজে বেড়াই যে জিনিসটা কখনো আমাদের হবেই না? কথা বৃষ্টির কথা কিছু বুঝতে পারছে না। তাই সে বৃষ্টিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে ফিরালো। আর ইশারা করল, কি হয়েছে তোর? কি সব বলছিস এগুলো? বৃষ্টি এবার নিজেকে আর সামলাতে পারল না। সে কথাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির এমন হঠাৎ জড়িয়ে ধরাতে কথা ভীষণ অবাক হয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে বৃষ্টি কান্না করছে। কথা বৃষ্টির মাথা হাত বুলিয়ে দেয়। বৃষ্টি এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসে না কথা? কেন? আমি কি এতটাই অযোগ্য? কেন সে আমার ভালোবাসাটুকু বুঝতে চায় না? আমি আর তার প্রত্যাখ্যান নিতে পারছি না কথা। আর পারছি না। আমার ভীষণ কষ্ট হয়। ভীষণ। তুই অন্তত আমাকে একটু বুঝো। কথাকে ছেড়ে দিয়ে কথার দুই হাত ধরে বলে ওঠে, এই কথা, আরিয়ান ভাইয়া তো তোর সব কথা শুনে। তুই একবার তাকে বল না, আমাকে এভাবে দূরে সরিয়ে না রাখতে। একবার বল না আমাকে ভালোবাসতে। তার ভালোবাসা পাওয়ার জন্য যে প্রতিনিয়ত আমি ছটফট করছি। আমি জানি আরিয়ান ভাইয়া তোর কথা শুনবে। প্লিজ তুই তাকে বলো না। তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে যে একবারেই অসম্ভব। বৃষ্টি কথাগুলো বলে আবারও কান্না করতে লাগলো। বৃষ্টির এত আহাজারি, এত কান্না দেখে কথার হৃদয়টা ভেঙে যাচ্ছে। কোথাও না কোথাও বৃষ্টির এই আহাজারি, এই কান্নার জন্য কোথাও দায়ী। কারণ তার জন্যই তো আরিয়ান বৃষ্টিকে ভালোবাসে না। আজ যদি সে না থাকতো তাহলে আরিয়ান ঠিকই বৃষ্টিকে ভালোবাসত।
কথার আজ সত্যি সত্যি মনে হচ্ছে যে সে আসলে একটা অলক্ষী। কথা বৃষ্টির দিকে তাকিয়ে তার দু হাতে দিয়ে বৃষ্টির চোখ মুছে দিল। আর হাত দিয়ে ইশারা করে বুঝালো, হয়েছে, আর কান্না করিস না প্লিজ। শুন, আজ আমি তোকে বলে যাচ্ছি, আরিয়ান ভাইয়া একদিন তোকে তোর থেকেও বেশি ভালোবাসবে। তোকে সব সময় চোখে চোখে হারাবে। তোকে হারানোর ভয়ে সব সময় সজাগ থাকবে। তুইও তার ভালোবাসা পাবি। শুধু একটু অপেক্ষা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়া কিন্তু সবকিছুর সমাধান না। ড্যাশ ড্যাশ। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে নিজের চোখ মুখে বাচ্চাদের মতো কথাকে জিজ্ঞেস করে, সত্যি বলছিস তো? আরিয়ান ভাইয়া আমার হবে তো? কথা মৃদু হেসে বৃষ্টির গাল টেনে ইশারা, জি আফা, সত্যি বলছি। এবার কান্না বন্ধ কর। কান্না করলে তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো দেখা যায়। ড্যাশ ড্যাশ। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে হেসে উঠল। কোথাও বৃষ্টির হাসি মুখ দেখে হাসল। রাত 12, নিস্তব্ধ নগরী। সকলে গভীর নিদ্রায় নিমজ্জিত। কিন্তু ঘুম নেই শুধু কথার চোখে। মন অশান্ত থাকলে কি ঘুম আসে? উহু, একটু না। কথার মনটা অশান্ত একটাই কারণে। আর সেই কারণটা হলো আবরার। আজ একবারও সে আবরারের দেখা পায়নি। দেখা পাবে কি করে? আবরার তো আজ সারাদিন বাড়িতেই আসেনি। কথার ভীষণ অভিমান হয়, কিন্তু পর মুহূর্তেই ভাবে, অভিমানটা করবে কার সাথে? যেই লোকটা তার অনুভূতিগুলোই বুঝতে চায় না সে কি করে তার অভিমান বুঝবে? নিজের ভাবনার উপর নিজেই হাসে কথা। কথার ভাবনার মাঝেই সে গাড়ির শব্দ শুনতে পায়। তার মানে আবরার বাসায় এসে পড়েছে। কথা কোনো কিছু না ভেবে দৌড় দেয় তার রুমের বারান্দায়। তার রুমের বারান্দা থেকে বাড়ির নিচটা খুব ভালোভাবে দেখা যায়। কথা বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় আবরার মাত্র গাড়ি থেকে নিচে নামছে। পরনে তার সবসময়ের মতো সাদা পাঞ্জাবি, পায়জামা, আর গায়ে সাদা পাতলা চাদর। হাতে রোলেক্সর ঘড়ি। আবরারের চেহারায় বেশ ক্লান্ত ভাব। হয়তো সারাদিন অনেক পরিশ্রম করেছে। কথা আবরারের দিকে তাকিয়ে এসবই ভাবছিল আর ঠিক তখনই আবরারও কথার বারান্দার দিকে তাকায়। এতে দুজন জনের সাথে চোখাচোখি হয়ে যায়। কথা এভাবে ধরা পড়ে যাওয়াতে কিছুটা ইতস্তত বোধ করে। সে ভেবেছে হয়তো আবরার কথাকে এভাবে দেখে কিছু না বলে চলে যাবে। কিন্তু না, আবরার কথার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। আবরার তার চোখের ইশারায় কথাকে নিচে নামতে বলল। কথা আবরারের এমন ইশারা দেখে থতমত খেয়ে গেল। মানে আবরার তাকে ইশারা করছে নিচে যাওয়ার জন্য? কি সম্ভব? না মানে কথা কি স্বপ্নে দেখছে? কথার ভাবনার মাঝেই আবরার এবার একটু গলা উঁচিয়ে বলে উঠল, কথা নিচে নেমে আয়। আবরার কথাটা এমনভাবে বলেছে যেন কথা আর সে ছাড়া অন্য কেউ তার আওয়াজ শুনতে না পায়। আবরারের আওয়াজ শুনে কথার হুঁশ আছে। আরে এত স্বপ্ন না, এটা বাস্তব। আবরার নিজে তাকে নিচে নামতে বলছে। কথা কি আবরারের আদেশ অমান্য করতে পারে? উহু, একদমই না। তাই তো সে কোনো দিক না ভাবে আবরারের কথা মতো নিচে যাওয়ার উদ্দেশ্য দৌড় দিল। তার মনের পুরুষ তাকে ডাকছে তাকে। কথা নিচে নেমে ড্রয়িং রুম পার করে দরজা খুলে। আর দরজা খুলেই সে দেখতে পায় আবরার দাঁড়িয়ে আছে। সারা রাত কি আমাকে এভাবেই বাহিরে দাঁড় করিয়ে রাখবি নাকি? উদ্ধৃতি চিহ্ন। আবরারের কথা শুনে কথা দরজা থেকে সরে দাঁড়ায়। আর আবরার ভিতরে প্রবেশ করে। আবরারের এভাবে চলে যাওয়া দেখে কথার ভীষণ খারাপ লাগে। তার মানে কি আবরার তাকে শুধু দরজা খোলার জন্য ডেকেছিল? কথার ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘরে যা আর আমার জন্য খাবার রেডি কর। আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আবরার চলে যায়। কিন্তু আবরারের কথা শুনে কথা অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে মানে আবরার তাকে খাবার রেডি করতে বলেছে? আচ্ছা, কথা কি জেগে জেগে স্বপ্ন দেখছে? কি রে, ওইখানেই দাঁড়িয়ে থাকবি নাকি আমার জন্য খাবারও রেডি করবি? আবরারের কথা শুনে কথা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ছুটে চলে গেল রান্নাঘরের দিকে। আবরার ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরেছে। এক হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর তখনই সে দেখতে পেল কথা খাবার টেবিলে এক এক করে সব খাবার রাখছে। সে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো খাবার টেবিলের উদ্দেশ্য। কথা আবরারকে আসতে দেখে এক প্লেটে আবরারের জন্য খাবার বাড়তে লাগলো। আবরার গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। কথা আবরারকে খাবার এগিয়ে দিল। আবরার এক মনে নিজের খাবার খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কেউ নেই। কথা আবরার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল।
কথা এক ধ্যানে আবরারের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবরার নিজের মতো করেই খেয়ে যাচ্ছে। খাবার শেষে আবরার কথাকে কিছু না বলেই তার রুমের উদ্দেশ্য পা বাড়ায়। কিন্তু আবরার যদি পিছনে ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পারত এক জোড়া অভিমানী চোখ, যেই চোখে আবরারের জন্য হাজারো অভিমান জমা করা। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিলের সবকিছু গুছিয়ে চলে গেল তার রুমে। আবরারের উপর কথার বেশ অভিমান হয়েছে। আবরার কি পারত না কথার সাথে দুটো কথা বলতে? সে কি পারত না কথা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করতে? কিন্তু পরক্ষণ এই কথা ভাবে, সে হয়তো আবরারের থেকে একটু বেশিই আশা করছে। সকাল 10টা, জমিদার বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। কারণ আজ জমিদার বাড়ির 2 মেয়ের এইচএসসি রেজাল্ট দিবে। তাই তো সকাল থেকে জমিদার বাড়িটা কেমন গুমোট হয়ে আছে। সকাল থেকে বৃষ্টি আর কথা চিন্তা করতে করতে অস্থির। সবাই তাদের বলছে যে তারা ভালো কিছুই করবে, কিন্তু যাদের মাথা ব্যথা তারাই এর যন্ত্রণা বুঝে। আরিয়ান সোফায় বসে ল্যাপটপ দিয়ে বৃষ্টি আর কথার রেজাল্ট বের করছে। আর বাড়ির অন্য সব সদস্য সোফায় বসে আছে। কথা আর বৃষ্টি জনের হাত শক্ত করে ধরে আছে। তাদের মনে হচ্ছে এখনই বুঝি তাদের ছোট মাসুম হৃদয়টা তাদের হাতে এসে পড়বে। আহান বারবার তাদের দুজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। জমিদার বাড়ির প্রায় অনেকেই কথাকে পছন্দ করে না। তারও অবশ্য একটা কারণ আছে। কিন্তু জমিদার বাড়ির মানুষেরা মেয়েদের লেখাপড়া নিয়ে খুবই সংবেদনশীল। তাই তো আজ তারা সব ভুলে সোফার রুমে বসে আছে কথার রেজাল্ট জানার জন্য। বেশ কিছুক্ষণ পর আরিয়ান কথার উদ্দেশ্যে বলে উঠল, কথা তোর রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা দে। কথা ভয়ে ভয়ে একবার বৃষ্টির দিকে তাকালো। অতঃপর দুরু দুরু বুক নিয়ে আরিয়ানকে তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা বলে দিল। আরিয়ান কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই কেমন পরীক্ষা দিয়েছিলি কথা? এমন রেজাল্ট কিভাবে করলি? আমি তো ভাবতেও পারছি না তুই এই রেজাল্ট করেছিস। আরিয়ানের কথা শুনে কথা এবার সবার সামনে কান্না করে দিল। জাফর আলী খান তার নাতনিদের কান্না একদমই সহ্য করতে পারে না। তাই সে আরিয়ানকে হালকা ধমকে বলে ওঠে, আরিয়ান দাদুভাই, এভাবে আমার কথা দাদুমণিকে ভয় দেখিও না তো। আমি জানি আমার কথা দাদুমণি ভালো রেজাল্ট করবে। তাই এভাবে ভয় না দেখিয়ে রেজাল্টটা বলো। উদ্ধৃতি চিহ্ন। আরিয়ান এবার মুখটা স্বাভাবিক করেই বলল, জি দাদু। তোহ মাহদিবা খান কথা। আপনি মানবিক বিভাগ থেকে। কিছুক্ষণ থেমে বললেন A+ পেয়েছেন। উদ্ধৃতি চিহ্ন। আরিয়ানের কথা শুনে ঘরের প্রতিটা মানুষ বেশ খুশি হয়। মিসেস আসমা আলী খান এসে কথাকে জড়িয়ে ধরেন। বৃষ্টিও কথাকে জড়িয়ে ধরে। কিন্তু কথা এখনো শোকড হয়ে আছে। মানে সে ভাবতেই পারছে সে গোল্ডেন A+ পেয়েছে। আরিয়ান কথার রেজাল্টে ভীষণ খুশি হয়েছে। অবশ্য সে সবার সামনে কথাকে কিছু বলতে পারছে না। কিন্তু মনে মনে কথার জন্য স্পেশাল কিছু ভেবে রেখেছে। আরিয়ান এবার বৃষ্টিকে বলে বৃষ্টির রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর দিতে বলল। বৃষ্টিও তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর ভয়ে ভয়ে আরিয়ানকে দিল। আরিয়ান আবারও কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে বলে উঠল, তাহমিনা খান বৃষ্টি, তুই মানবিক বিভাগ থেকে A+ পেয়েছিস। আরিয়ানের কথা শুনে বৃষ্টি খুশিতে চিৎকার দিয়ে এক লাফে সোফায় উঠে গেল। মানে সে ভাবতেই পারছে না সে A+ পাবে। আসমা আলী খান নিজের মেয়ের রেজাল্ট শুনে বেশ খুশি হয়েছে। জমিদার বাড়িতে এক রমরমা পরিবেশ সৃষ্টি হয়েছে। জমিদার বাড়ির 2 মেয়ের এত ভালো রেজাল্টের উপলক্ষে সারা বালাগঞ্জে জাফর আলী খান মিষ্টি বিলিয়েছেন। জমিদার বাড়ির গিন্নিরা কথাকে মুখে কোনো কিছুই বলেনি। কিন্তু তাদের মুখে স্পষ্ট খুশি প্রকাশ পাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ হলো মেডিকেলের উদ্দেশ্যে বের হয়েছে। কিন্তু যাবার আগে সে কথার সাথে তেমন কোনো কথাই বলেনি। কথা এতে কিছুটা মন খারাপ করেছিল। কিন্তু পর মুহূর্তেই ভাবল আরিয়ানের মেডিকেলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই সে এভাবে তাড়াহুড়ো করে চলে গিয়েছে। আহান তার 2 বোনকেও আদা করেছে এই ভালো রেজাল্টের জন্য। সে 2 জনকেই তাদের পছন্দের মোবাইল কিনে দিবে। আহানের কথা শুনে বৃষ্টি আর কথার আনন্দ দেখে কে আর এই দিকে সাহিল, ইমন আর মাহিব, এই 3 জন কথা আর বৃষ্টিকে ঘিরে ধরেছে তাদের ট্রিট দেওয়ার জন্য। আপনি, এগুলো কিন্তু ঠিক না। তোমরা এত ভালো রেজাল্ট করলা আর আমাদের সামান্য ট্রিট দিবে না। ইমন, হ্যাঁ আপনি, এই অবিচার কিন্তু জাতি মানবে না। দরকার হলে জাতির রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। সাহিল, প্লিজ আপনি, কতদিন হলো বাহিরে ঘুরতে যায় না। মাহিবা,
কথা আর বৃষ্টি তাদের ভাইবোনের এমন কথা শুনে হাসছে। তারা বুঝতে পেরেছে ট্রিট না দেওয়া পর্যন্ত তারা এই বিচ্ছু বাহিনী থেকে ছাড় পাবে না। তাই কথা হাতের ইশারা করে ওদের বুঝায়, ঠিক আছে, ঠিক আছে, দিব তোদের ট্রিট। এখন বল কোথায় যেতে চাস? আজ বিকেলে তোরা যেখানে যেতে চাইবি আমি আর বৃষ্টি তোদের সেখানেই নিয়ে যাব। কথার ইশারা বুঝতে পেরে সাহিল, ইমন, মাহিবা তহ বেশ খুশি। ওরা সকলে মিলে ঠিক করলো ওরা আজ লভ গার্ডেন পার্কে কাল্পনিক ঘুরতে যাবে। অন্যদিকে আজ দাঁড়িয়ে আছে পুরাতন দুইটি কবরের সামনে। দৃষ্টি তার কবরের মাটির দিকে। কবরস্থানটি লাভ গার্ডেন পার্ক কাল্পনিক থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আজের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা আর কালো মুজিব কোট। হাতে রিচার্ড মাইল নামক দামি ঘড়ি। পায়ে তার কালো জুতো। চুলগুলো বেশ পরিপাটি করে রাখা। কবরস্থানের বয়ে যাওয়া বাতাসে আয়াজের পাঞ্জাবির একাংশ উঠছে। চুলগুলো ও বাতাসের তালে তালে উড়ে চলছে। আজ সেই সকাল 8টায় এখানে এসে পৌঁছেছে। এখন বেলা 12টা বাজে। সেই তখন থেকেই সে এভাবে এক ধ্যানে কবরের দিকে তাকিয়ে আছে। অনেকে হয়তো আজকে পাগল ভাবতে পারে যে এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব। পা নিশ্চয়ই ব্যথা করবে। কিন্তু আজকের দিনে আয়াজের মনের ব্যথার কাছে এই পায়ে ব্যথার কোনো মূল্যই নেই। আজ প্রায় 22টা বছর ধরে সে এই ব্যথা বয়ে নিয়ে চলছে। আজকের দিনে সে তার জীবনের সবকিছু হারিয়েছে। হারিয়েছে একটা সুন্দর জীবনকে। হারিয়েছে নিজের প্রিয় মানুষদেরকে। যেদিন আজ তার সবকিছু হারালো, সেদিন থেকে সে প্রতিজ্ঞা করেছিল, যারা যারা তার সুখের জীবন ছিনিয়ে নিয়েছে, তার প্রিয় মানুষদেরকে তার থেকে দূরে সরিয়েছে। তার সুন্দর একটা জীবনকে এমন ছন্নছাড়া বানিয়েছে, তাদের কাউকেই আজ ছাড়বে না। কাউকে না।